হ্যালো স্টুডেন্টস, আমাদের টিউটর স্যার আজকে আবার তোমাদের সাথে চলে এসেছি তোমাদের সব ইংরেজি সমাধান নিয়ে। যারা তোমরা মাধ্যমিক দিয়েছো তার তো একটু রেজাল্ট দেরি আছে, এবং যেহেতু তোমাদের সিলেবাসটা অনেকটা হিউজ, তোমরা তো নিশ্চয়ই পড়াশোনা স্টার্ট করে দিয়েছো, আমরাও আমাদের ব্যাচ স্টার্ট করে দিয়েছি। তোমরা যদি কেউ মনে করো আমার কাছে পড়তে আসবে বা পড়তে চাও, আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, ফোন নাম্বারটা তোমরা কল করে নেবে 9836226814। তা আমরা দুটো ব্যাচ করেছি আপাতত, একটা ছেলেদের ব্যাচ, একটা মেয়েদের ব্যাচ। মঙ্গলবার করে ব্যাচ করেছি আমরা। মঙ্গলবার বিকেল 5:30 থেকে 7:30 হচ্ছে ছেলেদের ব্যাচ, আর সন্ধ্যে 8:45 মানে 7:45 থেকে আপ টু 10টা অব্দি মেয়েদের ব্যাচ। তোমরা চাইলে আমাকে যোগাযোগ করতে পারো। যদি ফোন করতে চাও রাত 10টার পর ফোন করবে, তারা করে আমি ব্যস্ত থাকি, পড়াই ফোন ধরতে আমাদের অসুবিধা। যাই হোক, আজকের এই ভিডিওতে আসার কারণ হচ্ছে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো, অলরেডি একাদশ শ্রেণীর ক্লাস শুরু করে দিয়েছো, তাই তো তোমরা জানোই যে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা। তা তোমাদের যেহেতু প্রথম, তোমাদের অভিজ্ঞতা এমসিকিউ প্যাটার্ন, তা তোমরা নিশ্চয়ই অলরেডি কবিতা পড়তে শুরু করেছো। আমরা এমন পড়িয়েছি ওয়েস্টমিনস্টার ব্রিজ, আমরা পড়িয়েছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। তা ওই কবিতা থেকে এবং সব ধরনের কবিতা বা গল্প থেকে কি ধরনের এমসিকিউ প্যাটার্ন আসবে তোমাদেরকে জানা দরকার আছে, প্লাস তোমরা কিভাবে করবে সেরকম একটা সুন্দর এমসিকিউ আমি করাচ্ছি আজকে ওয়েস্টমিনস্টার ব্রিজে। এবং তোমাদের পরীক্ষা কিন্তু 8 ধরনের এমসিকিউ আছে, 8 টাইপস, ইউজুয়াল নয়, 8 টাইপস এমসিকিউ আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো, তোমরা লক্ষ্য রাখো। এবং এই করানোর পর আমি একটা ডিসক্রিপশন বক্সে একটা এক্সাম সেটও দিয়ে দেবো, তোমরা এক্সাম সেটটা নিজেরা পরীক্ষা দিও। পরীক্ষা দেওয়ার পর আমাকে তোমরা কমেন্ট লিখবে, আমি অবশ্যই এর অ্যান্সারও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই একবার মিলিয়ে নেবে। এবং এইভাবেই আমি প্রত্যেকটা কবিতা, গল্পের এবং নাটকের তোমাদের এমসিকিউ দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারবে এবং পরীক্ষাও দিয়ে বুঝতে পারবে যে তোমরা তোমাদের ফার্স্ট সামেটিভ যে পরীক্ষা হবে সেপ্টেম্বরে, তোমরা কিন্তু অবশ্যই কি করতে পারবে, নিজেদের যে মূল্যায়নটা করতে পারবে। তো আমরা শুরু করবো এক্ষুনি যে ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে 8 ধরনের কি ধরনের কোশ্চেন তোমাদের দেয় সেটা কিন্তু আমরা একটু দেখবো। আমরা দেখাচ্ছি কোশ্চেন এবং সঙ্গে তোমাদের অ্যান্সারটাও বুঝিয়ে দেবো, তোমরা দেখো। এবং আবার বলছি, ডেসক্রিপশন বক্সে কি থাকবে, তা কিন্তু এক্সাম সেট থাকবে, তোমরা কিন্তু অবশ্যই করো। আর তোমরা এই এমসিকিউ করে কমেন্ট করতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগলো যে তোমাদের এই প্র্যাকটিসটা করি, কারণ সবাই নিশ্চয়ই করাবে। তার সঙ্গে আমার এই সেটটা করলে তোমরা কিন্তু অনেকটাই বেসিক আইডিয়া পেয়ে যাবে যে প্রথম পরীক্ষা বসার আগে তোমাদের যে ভিতরের যে ভয়টা পুরো একদম কেটে যাবে এবং তোমরা সহজেই কিন্তু পরীক্ষায় স্কোর করতে পারে। দেখা যাক, তোমরা এসো, আমরা দেখাচ্ছি প্রথম কোশ্চেন এমসিকিউ প্যাটার্ন কি থাকে। এবং তোমাদের ফার্স্ট জানাবো আমি করাতে 8 টাইপসের এমসিকিউ কি আছে, দেখা যাক। তোমাদের তো আমি বলেছিলাম যে 8 টাইপের কি দেয়, এমসিকিউ দেয়। তোমাদের আমি দেখাচ্ছি আগে কি টাইপের এমসিকিউ দেয়। বেসিক অ্যান্ড সিম্পল এমসিকিউ, যেরকম আমরা মাধ্যমিকে করে এসেছি সেরকম এমসিকিউ দেয়, বেসিক আর সিম্পল। এরপর দেয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ লাইন দেবে, কবিতা বা গল্পের লাইন, তোমাকে সেখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেবে। এবার দেখো কি কেস বেসড কোশ্চেন, অর্থাৎ কবিতার লাইনটা দেবে, কবিতার লাইন বুঝে তোমাকে করতে হবে, অ্যান্সার করতে হবে। এবার কনসেপচুয়াল এমসিকিউ, অর্থাৎ লাইন পড়ে তুমি ওই লাইনটার কি ইনার মিনিং বুঝছো সেটা বুঝে তোমাকে এমসিকিউ দেবে। এবার ট্রু ফলস, তোমাকে ট্রু ফলস দিয়ে দেবে, তোমাকে আগে ট্রু ফলস করে নিয়ে দেখতে হবে কোনটা ঠিক। অ্যাসারশন রিজনিং, অর্থাৎ যেরকম মাধ্যমিকে আমরা করতাম স্টেটমেন্ট, রিজন, এফেক্ট, কজ এফেক্ট, ঠিক তেমনি একটা করে কি দেবে, অ্যাসারশন স্টেটমেন্ট দেবে, একটা করে রিজন, কোনটা ঠিক কোনটা ভুল, বা দুটোই ঠিক দুটো ভুল কিনা, বা স্টেটমেন্টের পিছনে রিজন ঠিক আছে কিনা, রিজনের পিছনে স্টেটমেন্ট ঠিক আছে কিনা, তোমাকে ওরা এরকম অপশন দেবে। এবার কি আমরা আসছি কয়েকটায় কলম ম্যাচিং, যেরকম আমরা ছোটবেলায় ক্লাস 3, 4, 5, 6 করে এসেছি, কলম ম্যাচিং দেবে। আর লাস্ট হচ্ছে ডায়াগ্রাম অ্যান্ড চার্ট বেসড এমসিকিউ, এরকম আমাদের যেরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে দেয় এরকম চার্ট বেসড কি দেবে, এমসিকিউ দেবে। তা এরকম তোমাদের 8 প্রকারের কি দেবে, এমসিকিউ দেবে। তা আমরা এবার এই কবিতাটার আমরা প্রত্যেকটা পার্ট, 8 ধরনের পার্ট আমরা আসছি। যেমন বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন 1 নম্বরে দেখো, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ কম্পোজড ইন, 4টে অপশন দিয়েছে, তা আমরা উত্তরটা নিশ্চয়ই পড়েছি কবিতায়, কবিতার হেডলাইনই ছিল বি 1802
বা 1802। নেক্সট কোশ্চেন, ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ স্পোকেন অ্যাবাউট দ্য সিটি অফ, মানে এই কবিতায় কোন শহরের কথা কবি বলেছেন? চিকাগো, টোকিও, টরন্টো, লন্ডন। আমি যেরকম দিয়েছি সেরকম, তা এটা হচ্ছে ডি, উত্তর কোনটা? লন্ডন শহর। The poet's reflection on the sight of the London city was, অর্থাৎ এই শহরটা যখন দেখছিল কবি, তখন কবির মাথায় কি ধরনের সৌন্দর্যের চিন্তা এসেছিল? অপশন রয়েছে, দেখে নাও তোমরা। উত্তর কোনটা? ডি, ম্যাজেস্টিক, বলেছিলাম রাজকীয়। নাম্বার 4, the beauty of city of London is called silent, অর্থাৎ এই শহরটাকে নিস্তব্ধ বলা হয়েছে। as it describes, এটা কোন সময় বর্ণনা করছে? তাকে অনেক অপশন দেওয়া আছে, এর মধ্যে কোনটা হবে? এ, আর্লি মর্নিং সিচুয়েশন। তোমরা বুঝতে পারছো কিরকম বেসিক কোশ্চেন দেবে, কারণ বেসিক কোশ্চেন তোমাদের আইডিয়া তো রয়েছে মাধ্যমিকে। নাম্বার 5, আ কাম সো ডিপ, দ্য অ্যান্টোনিম অফ ডিপ, তাকে এখানে কিন্তু অ্যান্টোনিমও দেয়, সিনোনিমসও দেয়। ডিপের অ্যান্টোনিম, ডিপ মানে কি? গভীর, তাহলে এর অপোজিট কি হয়? অগভীর। তাহলে কোনটা উত্তর হলো? বি, শ্যালো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কিন্তু খুব ভাইটাল, তোমাকে প্রত্যেকটা কবিতা গল্পের লাইন কিন্তু মনে রাখতে হবে। দ্য ড্যাশ রিভার ফ্লোজ বিফোর দ্য বিলো দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওই ব্রিজের নিচ দিয়ে কোন নদী যাচ্ছিল? এটা হচ্ছে ডি, থেমস। নাম্বার 2, অন ইটস ওন ড্যাশ দ্য রিভার গ্লাইডস, অর্থাৎ নদীটা কিভাবে প্রবাহিত হচ্ছিল? স্বমহিমায়, তাহলে হচ্ছে এ, উইল। তাহলে এগুলো হচ্ছে গিয়ে বেসিক অ্যান্ড সিম্পল এমসিকিউ। এবার আসছি আমরা কেস বেসড কোশ্চেন। কি বলেছিলাম? কবিতার লাইন দেবে, ওই লাইনটা তুলে কোশ্চেন দেবে। আর হ্যাজ নট এনিথিং ডট ডট দেওয়া আছে, হু কুড পাস বাই, পুরো লাইনটা না দিয়ে এরকম ডট ডট দেবে। আর হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, হিয়ার দ্য পোয়েট ইজ টকিং অ্যাবাউট, এখানে কবি কোন সম্বন্ধে কথা বলছে? কোন সম্বন্ধে? লন্ডন শহরের যে সকালের সৌন্দর্য কথা বলছে। তা এ, দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। নাম্বার 2, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এটা কিসের এক্সাম্পল? অর্থাৎ এক্সাম্পল মানে আমরা বলেছিলাম এগুলো ফিগার অফ স্পিচ বলে, যেরকম সিমিলি, হাইপারবোল, অ্যালিটারেশন, আমরা পড়েছি পার্সনিফিকেশন। তাহলে এই লাইনটা দিয়ে কবি তার যে আবেগকে খুব জোরালোভাবে প্রকাশ করেছে, এটাকে বলি আমরা হাইপারবোল। দেখো কোনটা উত্তর? সিমিলি, মেটাফর, অ্যালিটারেশন, এটা হচ্ছে উত্তর কোনটা? হাইপারবোল। নাম্বার ওয়ার্ডটা, দ্য সিটি নাও ডথ গ্লিটারিং দ্য স্মোকলেস আই, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য মর্নিং ইন দ্য স্কাই, সকালবেলা ওই শহরটাকে কবি কিভাবে ব্যাখ্যা করেছিল? আমরা পড়েছিলাম নিস্তব্ধ এবং কিনা উন্মুক্ত, তাহলে বি, সাইলেন্ট অ্যান্ড স্ক্রিন। ওয়ার্ডটা এবার কনসেপচুয়াল। কনসেপচুয়াল মানে কি বলেছিলাম? লাইনটা পড়ে মিনিং বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। দ্য পারসন হু পাসেস উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ লন্ডন মর্নিং ইজ, অর্থাৎ লন্ডনের সকালের সৌন্দর্যকে সকালবেলায় যে ব্যক্তি না দেখে চলে যাবে, আমরা কি বলেছিলাম? নিরস। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? ডাল। আমরা কনসেপচুয়ালের পরের কোশ্চেনে আসছি। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, দ্য ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচ মানে কি বলেছিলাম? আমরা রেটোরিক্যাল ডিভাইস বলেছিলাম, মনে আছে? আমরা পড়াতে বলেছিলাম এবং তোমাদের স্যারা বলেছে রেটোরিক্যাল ডিভাইস মানে কি? কবিতা পড়াবার সময় কবিতার লাইনগুলোকে একটা করে কি হয়? মিনিং অনুযায়ী প্রকাশ করা যায়, ফিগার অফ স্পিচও বলা হয়। যেমন দেখো 4টে অপশন দিয়েছে। প্যারাডক্স এর মানে কি? দৃশ্যকল্প বা কল্পনা। আয়রনি মানে কি? বিদ্রুপ। পেরিফ্রাসিস মানে কি? শব্দের রূপ পরিবর্তন, যেরকম হ্যাপিকেই আমরা কি হ্যাপিয়ারকে কি বলতে পারি? মোর হ্যাপি। অ্যালিটারেশন ল্যাটিন ওয়ার্ড, তা মানে কি? যখন 2-3টে শব্দ মিলে একটা মুড বা রেইমকে প্রকাশ করে, তাকে আমরা কি বলি? এই অ্যালিটারেশন বলি। তাহলে এই লাইনটা কিসের প্রকাশ করছে? এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, দৃশ্যের কল্পনাকে বোঝাচ্ছে, এটাকে কি বলা হয়? প্যারাডক্স। What is the feeling that the poet experiences that
হি হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স বিফোর। অর্থাৎ কবি এর আগে এরকম অনুভূতি কখনোই করেনি। কিসের অনুভূতি? আমরা পড়েছিলাম কবিতায় কাম সো ডিপ, তাহলে কি হবে? এ, দ্য ফিলিং অফ কাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিরকম এমসিকিউ দেবে এবং তোমাদের পড়তেও সুবিধা হবে। নেভার স, নেভার ফেল্ট এ কাম সো ডিপ। দেখো আগের উত্তর কিন্তু এখানেই রয়ে গেছে। দিস ইজ অ্যান, এটা কি বলছে? কবি তার কনফেস করছে যে এরকম সুন্দর দৃশ্য, এরকম শান্ত বা গভীর দৃশ্য কবি দেখেনি। তাহলে কনফেশন মানে কি? স্বীকারোক্তি করা। দেখো এটা হচ্ছে ডি। হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য সিটি স্ট্রাকচার? কবি কিভাবে এই শহরের আকারটাকে বর্ণনা করেছে? এই যে চারটে অপশন দিয়েছে, কোনটাকে আমরা পড়েছিলাম সূর্যের আলো পড়ে তা উজ্জ্বল এবং চকচক করছে, তাহলে বি, ব্রাইট অ্যান্ড গ্লিটারিং। এবার আমরা আসছি ট্রু ফলসে। দেখো চারটে স্টেটমেন্ট দিয়েছে, তাহলে আমি পাশাপাশি আগে লিখে নেবো ট্রু ফলস, ট্রু ফলস লিখে নেবো। Composed upon Westminster Bridge is a sonnet. That true. A sonnet comprises of 14 lines. That true. The first half of the sonnet consists of 9 lines. কারণ 8 লাইনের ছিল, octet. এটা false হবে। The second half, মানে পরের অংশটা সনেটের, consists of 6 লাইন, তাহলে ট্রু। এই আমি লিখে নিয়েছি ট্রু, ট্রু, ফলস, ট্রু। এই লিখে নিলাম। এবার দেখো উত্তর করতে শুরু হবে। দেখো ডিএটটা ট্রু, ট্রু, ফলস, ট্রু। এতে কি হলো? তোমরা তাড়াতাড়ি কিন্তু অ্যান্সারটা করে নিতে পারলে। নেক্সট এবার আসছি আমরা অ্যাসারশন রিজনিং। কি বলেছিলাম? একটা স্টেটমেন্ট দেবে আর একটা কি দেবে? রিজন দেবে। তো দেখা যাক। দ্য পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3, 1802 describes a busy and noisy scene in London. না, এটা ভুল, কারণ এখানে কি ছিল? শান্ত পরিবেশ দিয়েছিল। রিজন দিয়েছে এর কারণে, মানে এই স্টেটমেন্ট পেছনে এই রিজনটা। দ্য স্পিকার মেনশন পিপল রাশিং টু ওয়ার্ক। বক্তা বা কবি বলেছেন লোকেরা ছুটছে কাজের জন্য। অ্যান্ড ট্রাফিক জ্যামস ইন দ্য স্ট্রিট, রাস্তায় ট্রাফিক জ্যাম। এটা তো ঠিক নয়, দুটোই তাহলে ফলস। তাহলে আমরা কি বলবো? এই দেখো সি নম্বরে, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস। তাহলে বোঝা গেল একটা বক্তব্য তার পেছনে যুক্তি, কিন্তু এই বক্তব্য ঠিক নয়, তাহলে এর যুক্তিটাও কি হয়নি? ঠিক দেওয়া হয়নি। তাই আমরা কোনটা অ্যান্সার করলাম? সি। এগুলো একটুখানি শক্ত থাকে, তোমাকে লাইন পড়ে মানে বুঝে করতে হবে। পরেরটা দেখো। দ্য পোয়েম কম্পোজ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3 ইজ ফ্রি ভার্স। ফ্রি ভার্স কি? এটা হচ্ছে কি? এটা মিটার, মানে অর্থাৎ এখানে কোনো রেইম স্কিম ইউজ করেনি, কিন্তু ওয়েস্টমিনস্টার ব্রিজে আমরা কি ইউজ করেছি? রেইম স্কিম, এ বি বি এ বি বি এ, সিডি সিডি ই সিডি আমরা ইউজ করেছি। সেটা তোমরা রেইম স্কিমে পেয়ে যাবে। পরবর্তীকালে আমি দেখাবো কিভাবে রেইম স্কিম করতে হয়। তা এটা ফ্রি ভার্স নয়। ফ্রি ভার্স মানেই হচ্ছে কি? যেখানে রেইম স্কিম থাকে না। ফ্রি ভার্স পোয়েম ডু নট হ্যাভ স্পেসিফিক রেইম স্কিম অর মিটার। দেখো এই লাইনটা ঠিক, কিন্তু এই লাইনটা কি নয়? ঠিক নয়। তাহলে অ্যাসারশনটা হচ্ছে ফলস আর রিজনটা কি হচ্ছে? ট্রু। দেখো আমি করেছি ডিএটটা, অ্যাসারশন ইজ ফলস বাট রিজন ইজ ট্রু। তাহলে আমার কথার সাথে মিলে গেল, কারণ এটাকে লেখা হয়েছে কিসে? পেন্টামিটার। পেন্টামিটার মানে কি বলেছিলাম আমরা? দশমাত্রিক। অর্থাৎ কিনা 8 নম্বর লাইনটা হচ্ছে অক্টি, অক্টেভ। পরের 6 লাইন কি হয়? সেস্টেড। এবং 9 নম্বর লাইনটাকে আমরা কি বলে থাকি? ভোল্টা পার্ট। ভোল্টা পার্ট মানে কি? যেখান থেকে তার ডিসিশনটা চেঞ্জ হচ্ছে, এটা কবিতার সিদ্ধান্ত। ক্লিয়ার? পরেরটা দেখো আসছি আমরা ম্যাচিং কলম। আমরা ছোটবেলায় শিখতাম। দেখো সনেট গ্লাইড সুইটলি, ম্যাজেস্টিক সাইড, লাইং স্টিল। তাহলে সনেট কাকে বলছে? সনেটটাকে, যে কবিতার 14 লাইন, তাহলে বিয়েরটা দেখো আমি 1 লিখে নিয়েছি। গ্লাইড সুইটলি মানে কি? খুব স্বেচ্ছায় প্রবাহিত হচ্ছে। কোনটা? নদীটা, আমি 2 লিখে নিয়েছি। ম্যাজেস্টিক সাইড মানে রাজকীয় দৃশ্য। কোনটা? সিটি অফ লন্ডন, 3 লিখে নিয়েছি। লাইং স্টিল নিস্তব্ধ হয়ে শুয়ে আছে। কোনগুলো? ওই ঘরের লোকগুলো, হাউসেস। এই যে লিখে নিলাম, এতে কি হলো? তাহলে আগে বি, তারপরে সি, তারপরে ডি, তারপরে এ। তাহলে অ্যান্সার খুঁজে নিই। দেখো বি সি ডি এ, তাহলে কি হলো? এ নম্বর। তোমাদের তাড়াতাড়ি হয়ে গেল। এবার চলে আসছো 2 নম্বর ম্যাচিংয়ে। লাইক এ গার্মেন্ট। তাহলে দেখি
চাদর কোনটা লাগছিল আমাদের, এখানে দিয়েছে ফিগার অফ স্পিচ, রিটোরিক্যাল ডিভাইসগুলোকে আমরা বলছি। তাহলে গার্মেন্ট মানে কি, তাহলে ব্যক্তি পড়ে, তাহলে পার্সনকে বোঝায়, এটা হচ্ছে পার্সনিফিকেশন। হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম সকাল, প্রথম সকাল। তাহলে প্রথম সকাল বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি, দেখো এই যে আমরা দেখো পরপর বলছি, দেখো লক্ষ্য রাখো নাম্বারগুলোকে আমাকে বুঝতে হবে। লাইক এ গার্মেন্ট, এই যে লাইক, আমি গার্মেন্ট মানে কি বলেছিলাম, লোকেরা ইউজ করে, যেখানে মধ্যে লাইক বা অ্যাস থাকে, দুটো জিনিস আলাদা কিন্তু তাদের প্রকাশ করা একই রকম। যেমন দ্য চাইল্ড অ্যাজ লাইক অ্যাজ ফ্লাওয়ার, মানে শিশুরা কার মতো, ফুলের মতো। তাহলে লাইক থাকলে তাকে বলি আমরা উপমা, কি বলে সিমিলি। তাহলে এটা হচ্ছে কার মতো কাজ করছে, সিমিলির মতো কাজ করছে। হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম সকাল, এটা কার কাজ করছে, এই যে হিজ মানে ব্যক্তি বোঝাচ্ছে, পার্সনিফিকেশন। রিভার ব্লিডেড মানে কিনা নদী প্রবাহিত হচ্ছে, এটা কার মতো কল্পনা করা হচ্ছে, কারণ থেমস নদী কি হয়, প্রচন্ড দূরে প্রবাহিত হয়, উত্তাল হবে, তাই ইমাজারি কল্পনা। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, কবির আবেগকে জোর দিয়ে প্রকাশ করা হচ্ছে, তাইকে বলে হাইপারবল। তাহলে অ্যান্সারটা কোনটা হচ্ছে, একের ডি, একেরটা ডি সিমিলি, দুয়েরটা সি পার্সনিফিকেশন, তিনেরটা বি ইমাজারি, চারটা এই হচ্ছে হাইপারবল। ক্লিয়ার? এবার আমরা আসছি, দেখো ডায়াগ্রাম, এটা খুব ইম্পর্টেন্ট। ওরা বলছে ফাইন্ড দ্য কোড ফ্রম দ্য পোয়েম দ্যাট হ্যাজ বোথ দ্য ফিগার্স, যে লাইনে পার্সনিফিকেশন আছে আবার কি আছে, সিমিলি। আমরা এই মাত্র তোমাদের বললাম, এই যে লাইক এ গার্মেন্ট, গার্মেন্ট মানে কি, এখানে ব্যক্তি আছে, লাইক আছে মানে কি, সিমিলি আছে। দেখো এই যে সিমিলি দিয়ে দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, পার্সনিফিকেশন, এখানে তোমাকে লাইনটা বলতে হবে কোনটা, সি এরটা। দ্য সিটি নাও ডট লাইক এ গার্মেন্ট ওয়্যার, গার্মেন্ট কারা পরে, লোকেরা, তাই পার্সনিফিকেশন। আর লাইক মানে কি, সিমিলি, তাই কোশ্চেন মার্ক দিয়েছে, আমরা এই লাইনটাকে অ্যান্সার করলাম। তোমরা তো পুরো এমসিকিউ গুলো বুঝতে পারলে, আশা করি তোমাদের সহজে বুঝতে পারলাম, পড়াতে পারলাম। তোমরা কিন্তু অবশ্যই পুরোটাকে প্র্যাকটিস করে নেবে, এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের একটা এক্সাম সেট দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলেই তোমরা ওটা পেয়ে যাবে। তোমরা ওটাকে ডাউনলোড করে নিয়ে তোমরা আগে পরীক্ষা দিয়ে নেবে। পরীক্ষা দেওয়ার পর তোমরা আমাকে লিখবে, আমি তো অ্যান্সার পাঠিয়ে দেবো। তোমরা ওই পরীক্ষা দেওয়ার পর কত নম্বর পেলে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি কিন্তু খুব আগ্রহী হই, আমার নিজের কী বাড়বে, উৎসাহ বাড়বে। তাহলে আমি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে এরকম প্রত্যেকটা কবিতা, গল্প, নাটকের আমি কি দেবো, প্র্যাকটিস এবং কিনা এক্সাম সেট দেবো। তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস হতে হবে। তোমাদের কমেন্টের উপরে কিন্তু আমার এনকারেজমেন্ট ডিপেন্ড করবে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। তোমরা আমার এই চ্যানেলটাকে এভাবেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না, তাই নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং মন দিয়ে আমার চ্যানেলটাকে পুরো দেখো, এবং আমাকে এইভাবেই সাপোর্ট করেছো। নমস্কার।